হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল আর আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি সরল দোলগতির শেষ পর্ব প্রবলেম সলভিংয়ের। প্রবলেম সেট 1 থেকে আমরা মোটামুটি 3টে পার্ট করেছি। সেই 3টে পার্টে প্রথম 21খানা অঙ্ক করা হয়েছে। সরল দোলগতি ছায়াপ্রকাশিনী যে বইটা তোমরা ব্যবহার করো সেই বইয়ের প্রবলেম সেটের যে অঙ্কগুলো থাকে তার প্রথম থেকে 21 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করা আছে 3টে পার্টে। তোমরা যারা এখনও ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশান এবং আই বাটনে অথবা তোমরা চ্যানেলের ভিতর ঢুকে দেখতে পারো ভিডিওগুলি। আমি সেই সব ব্যবস্থাগুলো করে দেবো আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক তো দিয়েই দেবো। আজকে এইটার শেষ টপিক। আশা করছি আমি টোটাল যে কয়েকটা অঙ্ক আছে 28 পর্যন্ত খুব সম্ভবত আছে, 28 পর্যন্ত অঙ্ক আমি কমপ্লিট করতে পারবো আজকের ভিডিওতে এবং কমপ্লিট করেও দেবো। এরপরে তোমাদের কোন চ্যাপ্টারটা করালে তোমরা উপকৃত হও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী সেই চ্যাপ্টারটা শুরু করব। তবে যদি তোমরা কিছুই না জানাও কমেন্টে, তো এরপরের যে চ্যাপ্টারটা আছে তরঙ্গ গতি অধ্যায়টা আছে, মানে কম্পন যে ব্যাপারটা সেখানে তো কিছুই নেই, একবারে ছোট একটা জিনিস। তো এরপরে তরঙ্গ গতি যে চ্যাপ্টারটা আছে সেটা তাহলে আমি শুরু করব। আর তোমাদের যদি স্পেশালি কোনো কোয়ারিজ থাকে এই চ্যাপ্টারটা করালে ভালো হয় তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি সেই অনুযায়ী শুরু করব। তাছাড়াও আমি একটা কমিউনিটি ট্যাবে একটা পোল করে নিব, যেটা তোমাদের ভালো লাগবে সেটাতে তোমরা ভোট দিয়ে দিও, তাহলে আমি সেখান থেকেও বুঝে নিতে পারবো। আর যদি তোমাদের কিছুই মনে না হয় তাহলে আমার পছন্দ মতো আমি করাবো। তো এখানে দেখো আমরা অলরেডি বললাম যে 21 পর্যন্ত অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। এবার শুরু হবে 22 দাগের কোশ্চেন থেকে। তো 22 দাগের কোশ্চেনটা কি আছে বলেছে, একটি সরল দোলককে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে তার পর্যায়কাল 0.1% বৃদ্ধি পায়। দ্বিতীয় স্থানে অভিকর্ষ ত্বরণের মান প্রথম স্থানের তুলনায় কত কম। তাহলে কোশ্চেনটা আশা করছি তোমরা বুঝতে পারলে। একটা সরল দোলক একটা জায়গায় ছিল, সেখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তার ফলে তার টাইম পিরিয়ডটা কী হয়েছে, টাইম পিরিয়ডটা বৃদ্ধি পাচ্ছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 0.1%। তাহলে তার যেখানে প্রথমে ছিল সেখান থেকে অন্য যে জায়গায় নিয়ে যাওয়া হলো সেখানে নিয়ে গেছে তাহলে ওখানে নিশ্চয়ই হয় এল এর পরিবর্তন হবে না জি পরিবর্তন হবে। তার কারণ তুমি দেখো আমরা যে টাইম পিরিয়ডের যে এক্সপ্রেশন জানি, টাইম পিরিয়ডের এক্সপ্রেশন টি ইকুয়াল টু কত হয়, 2π√L/g। এইখানে টাইম পিরিয়ডটা ডিপেন্ড করছে এল এর ওপর আর জি এর ওপর, তাই তো। হয় এল চেঞ্জ হতে হবে নাহলে জি চেঞ্জ হতে হবে, যে কোনো একটাকে চেঞ্জ হতে হবে। কিন্তু এখানে কি বলেছে, এল এর পরিবর্তনের কথা কিছু বলেনি, এখানে বলেছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এল কি পরিবর্তন হবে? অবশ্যই এল পরিবর্তন হবে না, এল একই থাকবে। আমি যেখানেই নিয়ে যাই একটা সুতোর দৈর্ঘ্য তো সবসময় তাই থাকবে। কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর বলো বা ভূপৃষ্ঠ থেকে ওপরে বা নিচে নামলে বলো, যেখানেই বলো তুমি জি এর ভ্যালু কিন্তু পরিবর্তন হতে পারে, এটা তোমরা সকলে জানো, মহাকর্ষ যখন পড়েছো সেখান থেকে তোমরা জানো। তাহলে এক্ষেত্রেও ঘটনাটা ঘটেছে কি, টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়েছে কার দরুন, অভিকর্ষ ত্বরণের জন্য, ঠিক আছে। তো ওইখানে গিয়ে অভিকর্ষ ত্বরণটা কী হবে, আচ্ছা এটা বলো তো, টাইম পিরিয়ডটা যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাহলে অভিকর্ষ ত্বরণ কী হবে, নিশ্চয়ই হ্রাস পাবে। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না। তাহলে কতটা হ্রাস পাচ্ছে বা কী হচ্ছে সেই ব্যাপারটা আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তো আমি কিভাবে কি করব, এই অঙ্কটা করার অনেক প্রসেস আছে, তার মধ্যে সবচেয়ে সিম্পলিয়েস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে এরর নির্ণয় করার যে প্রসেসটা তোমরা অলরেডি করেছো, ত্রুটি বের করার যে ফর্মুলা অনুযায়ী যেভাবে করে ত্রুটি বের করা সেভাবে করতে। এবার একটা কথা বলে দিই, এই প্রসেসটার একটা রেস্ট্রিকশন আছে। এই যে পরিবর্তনটা বললো না, এই যে ডেল্টা টি বলেছে, এই ডেল্টা টি যদি 0.1 0.2 এইভাবে চলতে চলতে মোটামুটি যদি 10% পর্যন্ত পরিবর্তনটা হয়, 10%, মিনিমাম 10%, ম্যাক্সিমাম 10% যদি এই পরিবর্তনটা হয় তবেই তুমি এই প্রসেসটা কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তার থেকে বেশি হয়ে গেলে হয়তো বললো 200% বা 300% বা 50% পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আর এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবে না। কিন্তু যেহেতু অঙ্কটা তোমাকে শর্টে করার জন্যই দিয়েছে, মানে যেহেতু 0.1% দিয়েছে তার মানে শর্টকাটে করার জন্যই দিয়েছে, অঙ্কটা বড় করে করতেই পারো তুমি, এইভাবে এই অঙ্কটা কিন্তু করতে পারবে, সেই জন্য আমি এইভাবে করে দিচ্ছি। যদি তুমি এইখানে এই অঙ্কটার ক্ষেত্রেই ওই ডেল্টা টি অর্থাৎ যে পরিবর্তনটা টাইম পিরিয়ডে সেটা যদি গ্রেটার দেন 10% দিয়ে দিত তখন কিন্তু তুমি আর এই নিয়মে করতে পারতে না, এটাও আমি বলে দিলাম, ঠিক আছে। যদি এই ক্ষেত্রে ওই ভ্যালুটা
10-এর কম থাকে তবেই তুমি এই নিয়মটা কাজে লাগাতে পারবে। আর তাছাড়া তুমি অন্য যে নিয়ম আছে ওই নিয়মে করতে পারো। তো আমি ওই এরর মেথডেই করব, এরর অ্যানালাইসিস যেভাবে করে। তো টি ইকুয়াল টু কী হচ্ছে, টি ইকুয়াল টু গিভেন আছে 2π√L/g, এটা আমরা জানি, ঠিক আছে। যদি আমি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে কত হবে, টি স্কোয়ার ইকুয়াল টু 2π এর স্কোয়ার L/g, এটা হবে, তাই তো। এবার এরর মেথড যেভাবে করে সেটা কি হয় দেখো, আমি বোথ সাইডে লগ নিয়ে তারপরে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করি। তো আমি এটা জানা আছে সকলের যে পাওয়ারটা আগে চলে আসে Δt/t, এরকম একটা ব্যাপার হয়। আর এখানে এগুলো সব ধ্রুবক, এবং এখানে দেখো আমি প্রথমেই বললাম অঙ্কটা শুরু করার প্রথমেই এল এর পরিবর্তন কিছু হচ্ছে না, তাহলে পরিবর্তন একমাত্র জি এর হচ্ছে। তাহলে এখানে যে ব্যাপারটা আসবে সেটা হবে, জিটা দেখো নিচে আসে তাই একটা মাইনাস চলে আসবে, জি এর মাথায় কত আছে, নিচে আছে মানে -1, তাহলে এটা হবে Δg/g। এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে হয়ে গেল। এবার বোথ সাইডে 100 দিয়ে গুণ করতে হয়, তাই তো। 2 থাকলো Δt/t ইন্টু 100 করলাম আমি, এটা কিসে ভ্যালু আসবে, অবশ্যই পার্সেন্টেজে আসবে অ্যান্সারটা, যেহেতু 100 দিয়ে গুণ করে দিলাম। তারপর এইদিকেও তাই -Δg/g ইন্টু 100। আমাকে কোনটা বের করতে হবে আর কোনটা দেওয়া আছে বলো, আমাকে এইটা দেওয়া আছে, এইটা বের করতে হবে। তাহলে মাইনাসটাকে আমি এইদিকে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, তাই করে দিলাম। যে পরের লাইন আমি দেখো করছি Δg/g ইন্টু 100%, এইটা কত হচ্ছে, অ্যান্সারটা এই ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এবং এই টোটাল ভ্যালুটা বলা আছে তোমাকে, এই যে Δt/t ইন্টু 100, এই ভ্যালুটা বলা আছে কত, এই ভ্যালুটা বলা ছিল কত, তোমার পার্সেন্টেজ দেওয়া ছিল দেখো 0.1%। তাহলে তুমি সেই ভ্যালুটা বসাবো, এখানে -2টা থাকলো, এবং এই ভ্যালুটা টোটালটার মান 0.1%, ঠিক আছে। এবার এটা যদি গুণ করে দাও তাহলে তোমার অ্যান্সারটা চলে আসছে -0.2%। এবার এখানে তুমি বলো মাইনাসে অ্যান্সার আসলো, মাইনাসে অ্যান্সার আসার কারণটা কি, মাইনাসে অ্যান্সার আসার কারণ হচ্ছে আর কিছুই না, এই যে জি এর পরিবর্তনটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে নয়, ঠিক আছে। যদি বৃদ্ধি পেতো তাহলে এই ভ্যালুটা প্লাসই আসতো, ঠিক আছে। সেই জন্য তুমি এখান থেকে সহজে বলতেও পারো এটা হ্রাস পেলো না বৃদ্ধি পেলো। তাহলে এখানে কত, যখন টাইম পিরিয়ডটা 1% বৃদ্ধি পেলো, ক্যাপিটাল জি মানে জি, স্মল জি এর পরিবর্তন কত হলো, পরিবর্তনটা হলো 2.2%, এবং সেটা এই মাইনাস সাইনটা দেখে বুঝতে পারছো যে সেটা কি হয়েছে, হ্রাস পেয়েছে, ঠিক আছে। এবার তোমার যদি মনে হয় যে এইভাবে আমি কেন করবো, এটা রেস্ট্রিকশন আছে, এই টি এর পরিবর্তনটা 0.1%, 0.2%, এইভাবে 10% পর্যন্ত, ম্যাক্সিমাম 10% পর্যন্ত যদি যায় তবে এই নিয়মটা কাজে লাগাতে পারবে। এছাড়াও যদি তুমি অন্য কোনো নিয়মে করতে চাও তাহলে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কি করতে হবে। সেক্ষেত্রেও তোমার একই ভ্যালুই আসবে। সেই জন্য তুমি কি করবে, এই যে এই এক্সপ্রেশনটা দেখো আমি লিখেছিলাম t ইকুয়াল টু 2π√L/g, এটা লিখেছিলাম। তো এই ক্ষেত্রে তুমি একটু খুব ভালোভাবে যদি খেয়াল করো তাহলে এই টিটা জি এর সঙ্গে কীভাবে সম্পর্কিত যুক্ত বলো, যে জি ইজ প্রপোর্শনাল টু 1/t², এরকম আছে কি না, বুঝতে পারলে না? ঠিক আছে, আমি এটাকে পুরোটাই করে দেখাচ্ছি। তুমি প্রথমে এক কাজ করো, t² বের করো, t² ইকুয়াল টু 2π তার স্কোয়ার L/g হবে। এবার তুমি জিটা বের করো, তো জি ইকুয়াল টু কত হচ্ছে, 2π এর স্কোয়ার থাকলো L/t² হয়ে যাবে না? তাহলে আমি এখান থেকে বলতে পারি এই যে এই টার্মটা টোটালটাই তো দেখো ধ্রুবক, তাহলে জি কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, 1/t² এর সঙ্গে সমানুপাতিক, তাই তো। তাহলে এই জায়গা থেকে আমি এবার ওই জিনিসটা আসছি, দেখো কিভাবে আমি কি পেলাম, জি প্রপোর্শনাল টু 1/t², ওইটা আমি এখানে একটু লিখে রাখি তাহলে বুঝতে পারবে। এখানে আমার কি হলো, জি প্রপোর্শনাল টু 1/t², এটা আমার হয়েছে। এবার আমি কি করছি দেখো, আমি করছি কি g1/g2, এটা যদি বের করি তাহলে কি ঘটনা ঘটবে, একটা কনস্ট্যান্ট আসার কথা, সেই কনস্ট্যান্টটা কেটে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি টি, দেখো যেহেতু ব্যস্তানুপাতিক তাই ওপরে এখানে 1 লিখেছি, এখানে কত হবে, এখানে 2 হবে, ঠিক আছে। t2/t1 গোটাটার স্কোয়ার আছে তাই, ঠিক আছে। এইবার দেখো কি বলেছে, যে এইটা বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে কিছু একটা বলেছে, আর এইটা তোমাকে বের করতে বলেছে। তার আগে তুমি এক কাজ করো, এক মাইনাস করে দাও, g/1/g2, এখান থেকে 1 বিয়োগ করো, এদিকেও 1 বিয়োগ করো, t2/t1 তার স্কোয়ার -1, এটা করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইদিকে দেখো কি হচ্ছে বলো তো, g1 - g2/g2, সরি
আমার একটু একটু ভুল হয়েছে, তোমরা এটা করে নেবে, উপরে 2টা দিবে, নিচে 1টা দিবে, সরি এই জায়গাটা একটু তোমরা ঠিক করে নিও, 2 নিচে 1, তাহলে এখানে G2 G1 G1, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, উপরে হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে 2, এটা একটু তোমরা ঠিক করে নিও। আচ্ছা এরকম হলো, দেখো এই জায়গাটা কেন করলাম আমি সেটা তোমরা এক্ষুনি বুঝে নিবে, T1/T2 তার স্কোয়ার -1, এইটা দেখো তো এইটা কি, এটা দেখো জি এর পরিবর্তন, G2 থেকে G1 বাদ দিয়েছি, তাহলে জি এর কতটা পরিবর্তন হয়েছে সেটা, ঠিক আছে। এবার এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই তাহলে পার্সেন্টেজের ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে তাই করো, 100 দিয়ে গুণ করে দাও, G2 - G1/G1 ইন্টু যদি আমি 100 করি তাহলে বোথ সাইডে পার্সেন্টেজ অ্যান্সার চলে আসবে, তাই নাই? তাহলে এটা T1/T2 তার স্কোয়ার -1, এটা গোটাটাকে আমি কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেই অ্যান্সারটা পার্সেন্টেজে পেয়ে যাবো। এবার তুমি এই ভ্যালুগুলো বসাও, তুমি এইটার পরিবর্তন বের করবা, এটা তুমি জানো, এটা তুমি জানো। এবার কিভাবে কি করবে দেখো, T1 একটা যে কোনো ভ্যালু, আর T2টা কি হয়েছে, T2টা হয়েছে তার থেকে 0.1% বেশি, T2টা হয়েছে তার থেকে 0.1% বেশি, তাহলে তোমাকে জাস্ট এইটা যদি তুমি ক্যালকুলেট করে নিতে পারো তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। আমি উপর থেকে মুছছি, দেখো আমি জাস্ট এইটার ক্যালকুলেশনটা করছি, হ্যাঁ। তুমি এক কাজ করো, T1টাকে 100 ধরো, কথার কথা বলছি, তাহলে এটা কত হবে, যেহেতু বেশি বলেছে, কত পার্সেন্ট বেশি, 0.1% বেশি, তাহলে এটা কত হবে, 100.1 হবে, তাই তো? বেশ, এটার স্কোয়ার -1, তার সঙ্গে কি গুণ আছে, 100 গুণ আছে, পার্সেন্টেজে অ্যান্সার আসবে। এবার তুমি যদি এই ক্যালকুলেশনটা করো, এই ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে তোমার কত আসবে অ্যান্সারটা, আমি ক্যালকুলেশনটা করছি, দেখো ক্যালকুলেটরে 100/100.1, এইটুকু থেকে আমার ভ্যালুটা আসছে 0.998 -1, তার সঙ্গে তো আমার 100 থাকলোই। এরপরে কি করব, এটা বিয়োগ করি, দেখো এই ভ্যালুটা আমার চলে আসছে -1.99 ইন্টু 10⁻³ এটা চলে এসছে। এই বিয়োগটা করার পর তাকে এবার 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে দেখো মোটামুটি এই ভ্যালুটা আসছে -0.19 এরকম আসছে। তাহলে এটা কি নিয়ার অ্যাবাউট 2% নয়, নিয়ার অ্যাবাউট 2% কি নয়, অবশ্যই। তাহলে তুমি এইভাবে করতে পারো, ওইভাবে করতে পারো। এই প্রসেসটার একটা সুবিধা হচ্ছে তুমি যেখানেই কাজে লাগাও সেখানেই প্রযোজ্য, কিন্তু ওই প্রসেসটা যেটা আমি প্রথমে দেখালাম সেটা কিন্তু শুধুমাত্র যদি বৃদ্ধিটা বা হ্রাস পাওয়াটা যদি 10%-এর নিচে হয় তবে, তার বেশি কিন্তু নয়, তার বেশি হয়ে গেলে সেটার একটা মানে তার কারণ ওটা ত্রুটি প্রসেস। এবার ত্রুটি কোনো একটা জিনিস ত্রুটি মাপতে গিয়ে ত্রুটি 10% বেশি হয়ে গেল, তাহলে সেটা আবার কীরকম হলো, তাই না? ত্রুটি খুব বেশি হলে 1 2 3 4 5% পর্যন্ত ঠিক আছে, তার বেশি কিন্তু হওয়া যাবে না এরর মেথডটা, ঠিক আছে? তো তুমি পারলে এইভাবে করবে, আর যদি মনে হয় যে যেহেতু ওই অঙ্কটা হচ্ছে 0.1% সেই জন্য তুমি ওটাকেও কিন্তু ওই প্রসেসটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা খুশি, ঠিক আছে? এই গেল তোমার মোটামুটি 23-এর দাগের কোশ্চেনটা। এবার এখানে মাইনাস আসলে তুমি দেখতেই পেলে, এই মাইনাস আসলো মানে কি, এটাও হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তাহলে উত্তরটা কি লিখতে হবে, উত্তরটা লিখতে হবে 0.2% হ্রাস পাচ্ছে। কিসের মান হ্রাস পাচ্ছে, জি এর মান। বেশ, এই গেল তোমার 23-এর দাগের কোশ্চেনটা। এবার তোমরা চলে এসো 24-এর দাগের কোশ্চেনটা। 24-এর কি বলেছে দেখো, সরি ভুল বললাম, আগেরটা ছিল 22-এর, এবার হচ্ছে 23-এর। 23-এর বলেছে চন্দ্রের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের যথাক্রমে কত, 80 ভাগ ও 4 ভাগ। চন্দ্রপৃষ্ঠে একটি সরল দোলকের দৈর্ঘ্য কত হবে, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত হবে? এই কোশ্চেনটা
ভালো কোশ্চেন। দেখে নাও কি বলেছে, তুমি ধরে নাও, ধরি পৃথিবীর ভর সমান ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর, এটা তুমি ধরে নিলে। তাহলে চন্দ্রের ভর কত হবে? চন্দ্রের ভর কত হবে? নিশ্চয় এইটার 80 ভাগ তাই বলেছে, তাহলে m/80। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে r/4। এবার এখানে ব্যাস বলে দিয়েছে, ব্যাসের যদি r/4 হয় ব্যাসার্ধ r/4 হবে, সেই জন্য আমি এভাবে করে দিলাম। তুমি ডি ধরেও করতে পারতে, সেটা আলাদা ব্যাপার, সেক্ষেত্রেও একটু ক্যালকুলেশনটা বেশি আসতো, এমন কিছু না। ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ যদি 1/4 ভাগ হয় তাহলে ব্যাসও 1/4 ভাগ হবে, সেই অনুপাতে আমি ধরেছি। ঠিক আছে, এবার এখানে দেখো বলেছে একটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের টাইম পিরিয়ডের ফর্মুলা হয় t = 2π√L/g, যেখানে এই টিটার মান 2। সেকেন্ড দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড সবসময় 2 হয়, এটা মনে থাকে যেন। ঠিক আছে, তো এইটা যদি চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাওয়া যায় তাহলে জি পরিবর্তন হবে, আমরা সবাই জানি। এল তো আর পরিবর্তন হবে না, কিন্তু সেখানে আমাকে এই এলটা পরিবর্তন করে এমন রাখতে হবে যাতে করে এই টাইম পিরিয়ডটা 2 হয়। কথাটা এটা বলেছে, যে একটা পৃথিবী পৃষ্ঠে যখন আমি এরকম একটা সেকেন্ড দোলক নিয়ে আসবো, তার টাইম পিরিয়ড হবে 2 সেকেন্ড, একটা নির্দিষ্ট জি আর একটা নির্দিষ্ট এল এর মানের জন্য। ঠিক আছে, এইবার আমি করলাম কি, ওইটাকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে চলে গেলাম। চন্দ্রপৃষ্ঠে নিয়ে গিয়ে আমাকে এই টাইম পিরিয়ডটা সেম রাখতে হবে, টাইম পিরিয়ডটাকে 2 রাখতে হবে, সেকেন্ড দোলক যেহেতু 2 রাখতে হবে, তার জন্য আমাকে জি এর তো পরিবর্তন হচ্ছে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে, এলটাকেও এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে করে আমার ভ্যালুটা 2 থাকে। তাহলে এবার কিভাবে কি হচ্ছে সেটা দেখে নাও। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে চন্দ্রপৃষ্ঠে যে ডাটাগুলো দিয়েছে সেই চন্দ্রপৃষ্ঠে গিয়ে তার অভিকর্ষ ত্বরণটা কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। ইন জেনারেলি আমরা জানি কত হয়, 1/6 অংশ হয়, কিন্তু এখানে অঙ্ক অনুযায়ী যে ডাটা দেওয়া আছে সেই ডাটা অনুযায়ী আমাকে দেখতে হবে কত হচ্ছে। তাহলে যদি চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হয়, জি ড্যাশ, সেই জি ড্যাশের মান আমরা জানি ক্যাপিটাল জি, তারপরে g/r², এটা জানি, তাই তো? এবার এইটা কার ভর, এটা কার ভর? এটা তো আমি ধরেছি পৃথিবীর ভর, আর এটা পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে এইটাকে 80 দিয়ে ভাগ করতে হলে, চন্দ্রের যদি আমি করি যেহেতু জি ড্যাশ বের করছি, আর এটাকে বের করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে গেল আমার চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। ঠিক আছে, এবং এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি, সেই ক্যালকুলেট করার পর দেখো কত আসবে, gm/r² থাকলো, এখানে উপরে চলে যাবে 16 আর নিচে আসছে 80, 5। তাহলে 1/5 অংশ হলো, তাই না? এবার দেখো এটা মানে হচ্ছে বা স্মল g/5, তাহলে জি ড্যাশ হলো স্মল g/5, বুঝতে পারলে? তার কারণ এই যে জি ইকুয়াল টু কত হয়, gm/r² হয় না, এইটাকে আমি স্মল জি বসিয়ে দিলাম আর এটা ক্যালকুলেশন করে 1/5 আসলো। তাহলে জি ড্যাশ পৃথিবী পৃষ্ঠে যে এটা চন্দ্রপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ, সেই অভিকর্ষ ত্বরণ এই ডাটা অনুযায়ী আমার আসলো কত, পৃথিবীর 1/5 অংশ আসলো। কিন্তু ইন জেনারেলি আমরা সবাই জানি পৃথিবীর 1/6 অংশ হয়, অঙ্কের ডাটা অনুযায়ী চেঞ্জ হতে পারে, তাই আমাকে এইটা নিয়েই চলতে হবে। ঠিক আছে, এবার আমি টাইম পিরিয়ডে চলে আসি। এই যে টাইম পিরিয়ডের, এখন টাইম পিরিয়ড টি এর ভ্যালু কত হয়, 2π√L/, এখানে যেহেতু চন্দ্রপৃষ্ঠে করছি তাহলে জি ড্যাশ বসাতে হবে, জি বসালে তো আর হবে না। আচ্ছা বেশ, এবার টাইম পিরিয়ড সেকেন্ড যে দোলক হয় তার টাইম পিরিয়ড হয় 2, তাই 2 বসালাম। ঠিক আছে, এখানে 2π থাকলো, এই এলটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। এল এর মানটা থাকলো, আর জি ড্যাশের মান তো আমি বের করেছি কত, এই যে এটা g/5 বসালাম, জি ড্যাশের মান g/5। এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, দেখো 2 2 কেটে দাও, কাটা গেল, তারপরে থাকলো কত, এইখানে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 1 = π² L/g/5, 5টাকে উপরে দিয়ে দিলাম, এরকম হয়ে গেল। এখান থেকে এল এর মানটা যদি ক্যালকুলেট করো, বা এল
ইকুয়াল টু কত হচ্ছে, জিটা এদিকে গুণ হলো জি বাই কত কত আসছে পাইটাও থাকলো উপরে, সরি পাইটা তো নিচে, জিটা উপরে থাকলো আর নিচে আসছে কত দেখো 5 ইন্টু পাই স্কোয়ার মানে 22/7, 7টাকে উপরে দিয়ে দাও, আবার একটা 22/7 স্কোয়ার আছে তাই আবার একটা 7 উপরে দিয়ে দাও। এবার জি এর মানটা তুমি এখানে ডি এর মানটাও বসিয়ে দাও, জি এর মান কত, জি এর মান বসাও 980। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা, এই জায়গা থেকে এই জায়গাটাকে বুঝতে পারলে কিনা, কিছুই না আমি কোনাকুনি গুণ করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে কোনাকুনি গুণ করেই করে দিচ্ছি। কোনাকুনি গুণ করো তো, কত হচ্ছে দেখো 5 পাই স্কোয়ার এল, 5 পাই স্কোয়ার এল, এটা সব নিচে গুণ হলো আর এখানে থাকলো জি, তাহলে এল ইকুয়াল টু কত হবে জি বাই 5 পাই স্কোয়ার। এবার পাইয়ের মান আর জি এর মান যদি বসিয়ে দাও তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। জি এর মান বসাও 980, ঠিক আছে, পাই থাকলো, পাইয়ের মান হচ্ছে 22/7, তাহলে 2/22 আর 2/7 উপরে। এই ক্যালকুলেশনটা করার পর তোমার একটা সুন্দর ভ্যালু চলে আসবে। সেই ভ্যালুটা কত হচ্ছে আমি ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি করে। নশো আশি ইন্টু 49 ডিভাইডেড বাই 5 ইন্টু 22 ইন্টু 22, ভ্যালুটা আসছে কত 19 পয়েন্ট, ঠিক আছে, এটার মান আসছে 19.8। কিসে আসবে, যেহেতু 980 বসিয়েছি তাহলে সেন্টিমিটারে আসবে, তাই তো। এবার তুমি যদি এটা 9.8 বসাতো তাহলে এই ভ্যালুটাও চেঞ্জ হতো এবং সেটা মিটারে আসতো, ঠিক আছে। এই গেল তোমার অঙ্ক, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে কী করা হলো না হলো। চলো এবার পরের জায়গার অঙ্ক এটাই চলে আসা যাক। পরের দিকের কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে দুটি বস্তুকণা একই রেখার ওপর সমবিস্তার সম্পন্ন দুটি সরল লোলগতি সম্পন্ন করছে। একই সরলরেখার ওপর কণা দুটি যখন সরণ যখন বিস্তারের অর্ধেক, কণা দুটির সরণ যখন বিস্তারের অর্ধেক তখন তারা বিপরীত দিক থেকে এসে পরস্পরকে অতিক্রম করলো, ঠিক আছে। তাদের দশা পার্থক্য নির্ণয় করো। এই কোশ্চেনটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো ব্যাপারটা কি বলেছে, একই সরল রেখার উপর দুটো কণা সরল লোলগতি সম্পন্ন করছে। একটা এদিক থেকে যাচ্ছিল আর একটা এদিক থেকে আসছিল, দিয়ে ঠিক মাঝামাঝি জায়গায় বিস্তারের মাঝামাঝি যখন সরণটা x = a/2 তখন তারা পরস্পর মিলিত করেছে এবং তারা পরস্পর বিপরীত দিক থেকে আসছিল তাই বলেছে। সেক্ষেত্রে তাই যদি হয় তাহলে এই দুটো কণার যে সরল লোলগতি করছে তাদের বিস্তারের দশা পার্থক্য কত সেটা তোমাকে বের করতে হবে। ব্যাপারটা আমি অঙ্কটা আশা করছি বোঝাতে পারলাম কি জিনিসটা। তো আমি ধরে নিচ্ছি সরল দৈর্ঘ্যগুলোর যে সমীকরণটা ধরে নিচ্ছি যে x1 = হলো a, দুটোরই বিস্তার a ধরলাম, a sin ωt, আর দ্বিতীয়টা x2 সেটা একটা দশা পার্থক্য আছে, সেই দশা পার্থক্যটা তুমি আলফা ধরে নাও, a sin ωt প্লাস আলফা, এটা ধরে নিলে তাহলে দশা পার্থক্য কত হলো, দশা পার্থক্য হলো তোমার এই দুটো বিয়োগ করলে হচ্ছে আলফা। তাহলে আমাকে মোদ্দা কথা এই আলফার মান বের করতে হবে, তাই তো। এবার এখানে তোমাকে কন্ডিশনটা কি বলেছে দশাগুলো বের করার জন্য, কন্ডিশন বলেছে এই x1 আর x2 দুটো ভ্যালুই হবে a/2,
মানে বিস্তারের অর্ধেক। তা তুমি এখান থেকে যদি আসো তাহলে বসাও এক্স ওয়ানের জায়গায় বসাও, কত বসাবে এক্স ওয়ানের জায়গায় বসাবে a/2 দিয়ে একটা দশা পেয়ে যাবে, আর x2 এর জায়গায় a/2 বসিয়ে আর একটা দশা পেয়ে যাবে। তাহলে এখানে বসাও a/2 ইজ ইকুয়াল টু হলো a সাইন ওমেগা টি। দেখো এ কেটে যাবে, তাহলে সাইন ওমেগা টি এটার ভ্যালু থাকছে কত 1/2, তাই তো 1/2। তাহলে ওমেগা টি মান কত, ওমেগা টির মান হচ্ছে π/6। তার কারণ আমরা সবাই জানি যে সাইন 30 ডিগ্রির মান হয় 1/2। এবার তুমি এই x2 থেকে আসো, x2টার জায়গায় কত বসাবে a/2, তাহলে কত হচ্ছে দেখো সাইন ওমেগা টি প্লাস আলফা ধরেছি, এ কেটে গেল, তাহলে এখানেও থাকলো দেখো সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু হলো হাফ। এবার কথা হচ্ছে এইখানে হাফ মানে আমি কত ধরবো, সাইনের কত ডিগ্রির মান ধরবো। যদি আমি এইখানে সাইন আলফা টি ওমেগা টি ইকুয়াল টু হাফ ধরে থাকি, তাহলে নিশ্চয়ই সাইন ওমেগা টি প্লাস আলফা এটার মান নিশ্চয়ই হাফ হবে না। হাফ হলে কি হবে, এই আলফা টি ওই ওমেগা টি এর মান যেহেতু π/6, তাহলে এই ওমেগা টি প্লাস আলফা এটার মান নিশ্চয়ই π/6 হবে না। যদি π/6 হয় তাহলে ইনিশিয়াল ফেজটা কত হবে, দশা পার্থক্য কত হবে, 0 হয়ে যাবে। বুঝতে পারলে না তো, আমি এইটুকু বোঝাচ্ছি। যদি তুমি এইটা ধরো আমি কথার কথা বলছি, ওমেগা টি প্লাস আলফা এটা ধরো তুমি π/6 ধরলে, তার কারণ এই টোটাল সাইনের ভিতরে যা থাকে তুমি π/6 ধরতেই পারো। তাহলে এই দশা পার্থক্যটা কত হবে, দেখো দুটোই π/6 কেটে গিয়ে 0, মানে কোনো দশা পার্থক্যই থাকছে না। তাহলে যদি দুটো সরল দোলগতির দশা পার্থক্য না থাকে, যদি দশা পার্থক্য না থাকে তাহলে একটাই সরল দোলগতি হয়ে গেল, এরকম একটা ব্যাপার, তাই না? তাহলে দশা পার্থক্য নিশ্চয়ই থাকবে। তাহলে সেই দশা পার্থক্যটা কত হবে, মানে এই আলফার মানটা কত হবে, সেটা আমি কি করে বের করব। দেখো তাহলে এখানে সাইনের শুধুমাত্র π/6 মানেই যে হাফ তা তো নয়, আরও অন্য কোনো মানেও হাফ হয়। সেই ভ্যালুটা কত, সাইন ওমেগা টি প্লাস আলফা এটা মানে কি তুমি লিখতে পারো সাইন π - π/6। দেখো তো লিখতে পারছো কি না, একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এত দূর গেল পাই, তারপরে আবার কিছুটা বেঁকিয়ে এই ঘরটাই আছে, এরকম জায়গায় আছে, তাই না? তাহলে দেখো সাইন পাই মানে নিজের ঘরে সাইনই থাকলো, এবং নিজের ঘরে যেহেতু ঢুকছে এটা তো সাইনেরই ঘর, তাহলে সেটা পজিটিভও হলো। তাহলে সাইন π/6 সেটার মানও হাফ, তাই না? এইখান থেকে তুমি খুব সহজেই আলফা টি প্লাস ফাই এটার মান বের করতে পারো, এটা π - π/6। তাহলে π - π/6 করলে কত হয়, একবারে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। এটা যদি বিয়োগ করো তাহলে হবে 5π/6। এবার এটা থেকে এটা বিয়োগ করলেই তুমি আলফার মান পেয়ে যাবে, তাই না? তাহলে দশা পার্থক্য এটা থেকে এটা জাস্ট বিয়োগ করতে হবে। তাহলে 5π/6 মাইনাস π/6 এটা তুমি ক্যালকুলেট করো, তাহলে উপরে হচ্ছে 4π/6 কাটাকাটি করলে কত হচ্ছে 2π/3। এইটা মানে হচ্ছে 120 ডিগ্রি, যদি তুমি ডিগ্রিতে প্রকাশ করো, ঠিক আছে? এবার তোমার যদি এইটা থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে আরও অন্য প্রসেস আছে, সেটা থেকেও তুমি করতে পারো। যদি এইভাবে করো, এটা একটু সহজ তাই এইভাবে করালাম। যদি তোমার বুঝতে অসুবিধা হয় এটা, তাহলে আমি একটু অন্য নিয়মেও করিয়ে দিচ্ছি। যদি এটা ঠিকঠাক থাকে তাহলে এটাই করবে, স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরলাম একটু। আর যদি সমস্যা হয় তাহলে পরের অংশটা করবে। আমি বলছি না দুটোই কিন্তু একই নাম্বার ক্যারি করবে, ঠিক আছে? দুটোর জন্যই একই নাম্বার দিবে, কিন্তু তোমার যদি নিজের কোথাও বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমি বলছি তুমি এই বাকি এইটা যেটা করছি সেটা করো, এটাকে হাফই রাখো, ঠিক আছে? এটাকে সাইন a প্লাস বি এর ফর্মুলা ফেলতে পারবে, সাইন a প্লাস বি। সাইন a প্লাস বি এর ফর্মুলা কি, সাইন a কস বি প্লাস কস ও সাইন বি। তাহলে সাইন ওমেগা টি কস আলফা প্লাস কস ওমেগা টি সাইন আলফা, এরকম ফেলতে পারো, ইকুয়াল টু হাফ। এবার তুমি মানগুলো বসাও, যে মানগুলো জানো সেগুলো বসাও। সাইনের ওমেগা টির মান কত, দেখো সাইন ওমেগা টির মান হাফ, এখানে থাকলো কস আলফা থাকলো, এখানে কস ওমেগা টি মানে হচ্ছে π/6, কস π/6 এর মান কত
π/6 মানে 30, তাহলে ওটার মান হচ্ছে √3/2 সাইন আলফা ইকুয়াল টু হাফ। এবার দেখো সব হাফগুলো কেটে যাবে, তাহলে এখানে দাঁড়ালো আমার কত, কস আলফা প্লাস √3 সাইন আলফা ইকুয়াল টু 1। এবার আমি এদিকটা মুছছি, তার কারণ ওখানে নিচে করলে তোমরাই বুঝতে পারবে না। এবার এখান থেকে এখানে আসছি, দেখো এইটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, বা যে কোনো একটাকে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে √3 সাইন আলফা ইকুয়াল টু 1 মাইনাস কস আলফা, বোথ সাইডে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে কত হচ্ছে, এটা 3 সাইন স্কোয়ার আলফা, আর এখানে কত হচ্ছে, এটার ফর্মুলা ফেলে দাও, 1 মাইনাস 2 কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। মানে এটার যদি গোটার হোল স্কোয়ার করো তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা, ওটা ফেললাম। এবারে সাইনটাকেও কসে কনভার্ট করো, তাহলে 3 মাইনাস 3 কস স্কোয়ার আলফা হবে। দেখো 3টা গুণ করে দিলাম ভিতরে, সাইন আলফা মানে কি হয়, সাইন স্কোয়ার আলফা মানে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 3টা ভিতরে গুণ করার পর এটা আসলো। ঠিক আছে, এবার এইগুলো স্টেপ জাম্প করতে হচ্ছে, নাহলে অনেক বড় হবে। ঠিক আছে, সেই জন্য স্টেপ জাম্পটা করছি আমি। 1 মাইনাস 2 কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এবার এটাকে তুমি এইদিকে নিয়ে যাও, এখানে দেখো কস স্কোয়ার আলফাটা রাখো, কস স্কোয়ার আলফা থাকলো। ঠিক আছে, তারপরে কি করবে, এইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা প্লাস 3 কস স্কোয়ার আলফা হলো, এখানে মাইনাস 2 কস আলফা, আর এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা সরি, এখানে একটা 1 আছে, 1টা তাহলে কী হবে, প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক তো? আচ্ছা এবার এটা যোগ বিয়োগ যদি করা যায় তাহলে কত হচ্ছে, এটা দেখো 4 কস স্কোয়ার আলফা, এটা তো মাইনাস 2 কস আলফা থাকলো, আর এটা বিয়োগ করে হচ্ছে 2 ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে নাও, মিডিল টার্ম ফ্যাক্টর করছি এক কথায়, 2 কমন নিয়ে নিলে এখানে থাকবে আমার কত, 2 কস স্কোয়ার আলফা, আর এখানে থাকছে অনলি কস আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার তুমি এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করো তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 2, সে 2 ভেঙে কত মেলাতে হবে, 1, তাহলে 2 কস স্কোয়ার আলফা মাইনাস 2 কস আলফা প্লাস কস আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এবার তুমি যে দুটো ভ্যালু নিয়ে তোমাদের যে সমস্যা হচ্ছিল, একটা 0 আর একটা যেটা আমি এনে দেখালাম, সেই সমস্যাটা থাকবে না, দুটো ভ্যালুই এখানে চলে আসবে, কিন্তু তোমাকে প্রথম 0 যে ভ্যালুটা সেটা নেওয়া চলবে না, সেটা তোমরা কেন বুঝতেই পেরেছো প্রথমে। তো এখান থেকে কি কমন আসবে বলো, এখান থেকে আসছে 2 কস আলফা কমন আসছে, তাহলে এখানে থাকছে কস আলফা মাইনাস 1, এখান থেকেও তুমি কমন নাও, কত কমন আসছে 1, তাহলে কস আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে কস আলফা মাইনাস 1 এখানে থাকছে 2 কস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। হয় অথবা করলে কস আলফা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0 হবে, অথবা 2 কস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা কেন হবে না দেখো তো, কস আলফার মান হচ্ছে 1, তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার দেখো 0 মানে কি, দুটো যে সরল দৈর্ঘ্য নিয়েছো তাদের মধ্যে দশা পার্থক্য হয়ে গেল 0। আমি যে কথাটা এর আগে বললাম যে এটা কেন হবে না, দশা পার্থক্য 0, তার মানে কি তারা তো একই সরল দৈর্ঘ্য প্রকাশ করছে, যেহেতু বিস্তার সেম, মানে ফ্রিকোয়েন্সিও সেম ধরেছি, তাহলে একই, তো সেটা তো সম্ভব নয়, তাই না? সেই জন্য এই ভ্যালুটা নেওয়া যাবে না। এবার এখান থেকে চলে এসো, এখান থেকে কস আলফার ভ্যালু কত হবে দেখো, -1/2 হবে, তার মানে আলফা হচ্ছে তোমার 120। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমাকে নিতে হবে। তো এইখানেও দুটো ভ্যালু আসলে তুমি এইভাবেও করতে পারো। এবার দেখো এটা কত বড় ক্যালকুলেশন, তাই না? এই ক্যালকুলেশনটা না করে আমি ওর জন্যই প্রথমে যেটা করেছিলাম ওটা করাই কিন্তু অনেকটা বেটার। এবার তোমাদের ইচ্ছা, সবটাই তোমাদের উপর ছাড়লাম, তোমরা যদি এটা ভালো লাগে তো এটা করবে, আর যদি আগেরটা ভালো লাগে, অবভিয়াসলি সবারই আগেরটাই ভালো লাগবে। তো যাই হোক, যেটা খুশি, তোমাদের মতামত তোমরা নিজের থেকে গ্রহণ করো, আমি দুটোই করে দিলাম। এবার পরের দাগের কোশ্চেনটাই আসা যাক।
24 হয়ে গেল। 25-এর দাগের বলেছে 100 সেমি দীর্ঘ একটি সরল দোলককে একটি দোলককে সেকেন্ডের দোলকের হিসাবে ব্যবহার করলে দোলকটি দিনে কত স্লো বা ফাস্ট যাবে ধরে নাও জি এর মান 981। কি বললো, একটা সরল দোলক, তার দৈর্ঘ্য হচ্ছে 100 সেমি, সেটা যদি সেকেন্ড দোলক হয়, সেকেন্ড দোলক মানে কি, একটু আগেই বলেছিলাম টাইম পিরিয়ডটা তার কত হবে, 2 হবে। যদি এটা সেকেন্ড দোলক হয় তাহলে সে দিনে কতটা ফাস্ট যাবে বা কতটা স্লো যাবে সেই ঘড়িটা, সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে তোমাদেরকে একটা কথা আগে বলি যে টাইম পিরিয়ড বৃদ্ধি পেলে, একটা সরল দোলকের টাইম পিরিয়ড যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ঘড়িটা স্লো চলবে না ফাস্ট চলবে, এই কনসেপ্টটা কারো আছে কি দেখে নাও। একটু বলে দিই একটা টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 সেকেন্ড, একটা সরল দোলকের জেনারেলি টাইম পিরিয়ড হয় 2 সেকেন্ড। যদি টাইম পিরিয়ডটা কমে যায়, মানে টিটা ধরো 1.5 সেকেন্ড হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে বলো তো এই আগের তুলনায় এইটা ফাস্ট চলছে না স্লো চলছে? টাইম পিরিয়ডটা কমেছে, তার মানে কি, মানেটা দেখো, আগে এইখান থেকে শুরু করে এই গিয়ে এই এসে আবার এইখানে আসতে, এখান থেকে যদি শুরু করে এই গেছে এই এসছে এই গেছে আবার এসে আসতে 2 সেকেন্ড লাগছিল, ঠিক আছে? এখন তার ওই একই যাওয়া আসা করতে 0.5 সেকেন্ড লাগছে। তাহলে টাইমটা কমে গেছে, যাওয়া এখান থেকে গেল আবার আসলো, এদিকে গেল আবার এখানে আসলো, এই আসতে আগে 2 সেকেন্ড লাগছিল, এখন তার 1.5 সেকেন্ড লাগছে। তার মানে টাইম পিরিয়ডটা কমেছে ঠিকই। তাহলে টাইম পিরিয়ডটা কমছে, কিন্তু তার নিশ্চয়ই যে বেগটা এটা খুব ফাস্ট হচ্ছে বলেই এই ঘটনাটা, টাইম পিরিয়ডটা কমে যাচ্ছে, তাই নয় কি? তাহলে এই ক্ষেত্রে ঘড়িটা কিন্তু কি চলবে, ফাস্ট চলবে। মনে রাখবা, টাইম পিরিয়ড যদি কমে যায় তাহলে ঘড়িটা ফাস্ট চলে, আর যদি টাইম পিরিয়ড বেড়ে যায় তাহলে ঘড়ি স্লো চলে। এই জিনিসটা তোমাদেরকে ধরতে হবে, ঠিক আছে? আরেকবার বলি, এখান থেকে গিয়ে আবার এখানে আসতে 2 সেকেন্ড লাগছিল প্রথমে, এখন আরও তাড়াতাড়ি চলে আসছে, আরও তাড়াতাড়ি করছে। তাহলে ওই যে যাওয়া আসার কাজটা তার কি দ্রুত হচ্ছে, মানে কি সে খুব ফাস্ট চলছে। তাহলে এক্ষেত্রে কি বললাম, এই জিনিসটা মনে রাখবা, টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে ঘড়ি স্লো চলে, আর টাইম পিরিয়ড কমে যাওয়া মানে ঘড়ি ফাস্ট চলে, ঠিক আছে? তো এবার আমাকে এখানে দেখতে হবে যে টাইম পিরিয়ডটা আমাকে দিয়েছে, সেই টাইম যে সরল দোলকটা দিয়েছে সেটা টাইম পিরিয়ড কত আসছে, আমার পুরো 2 সেকেন্ড আসছে না 2 সেকেন্ডের কম আসছে না 2 সেকেন্ডের বেশি আসছে, ঠিক আছে? এটা আমাকে দেখতে হবে। তো দেখো এখানে যেটা বলা আছে, এল এর ভ্যালু বলা আছে 100 সেমি, কোশ্চেনে যা দেওয়া ছিল তাই লিখলাম। জি এর মান বলা আছে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টাইম পিরিয়ডটা বের করতে হবে। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π√L/g, এই হচ্ছে ফর্মুলা, আমার জানা আছে। তাহলে টি ইকুয়াল টু বের করো, 2 পায়ের মান 22/7 লেখো, এল এর মান কত 100, জি এর মান 981। এই ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে টি এর কত ভ্যালু আসছে সেটা একটু দেখো। এই ভ্যালুটা তোমার আসছে 2.005 এরকম আসছে, ঠিক আছে? এত সেকেন্ড। তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে যে দোলকটা না হয়েছে সেটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড নয়, 2 সেকেন্ড থেকে একটু বেশি, তাই না? একটু হলেও বেশি, এবং সেই বেশি হওয়ার জন্য ঘড়িটা কি চলবে, স্লো চলবে, ঠিক আছে? এবার কতটা স্লো চলছে না চলছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমরা দেখলে যে এই ক্ষেত্রে টাইম পিরিয়ডটা হলো কিছুটা বেড়েছে। তাহলে প্রকৃত টাইম পিরিয়ড হয় 2 সেকেন্ড, আমরা জানি সরল দোলক একটা সেকেন্ড দোলকের প্রকৃত টাইম পিরিয়ড হয় 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে টাইম লেখো, পর্যায়কালের পরিবর্তন বা বৃদ্ধি লেখো, পর্যায়কালের বৃদ্ধি সেটা কত হচ্ছে, দেখো 2 বাদ দিয়ে এইটুকু হবে,
0.005 এত সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার যে ঘড়িটা স্লো চলবে। তাহলে 1 সেকেন্ডে কতটা বৃদ্ধি, 1 সেকেন্ড, ওটা তার মানে টাইম পিরিয়ড বৃদ্ধি মানে 2 সেকেন্ডে বৃদ্ধি হতোটা, 1 সেকেন্ডে বৃদ্ধি কত হচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 0.005/2 এত সেকেন্ড। এবার বলো আমাকে সারা দিনের ক্যালকুলেশন করতে হবে, সারা দিনটা কত সেকেন্ডে হয়, 86,400 এরকম কিছু একটা আছে না। দেখো 24 ঘন্টায় হয়, ঘন্টাটাকে তুমি সেকেন্ড করো 3600 দিয়ে গুণ করলে তোমার ক্যালকুলেশন চলে আসবে 36 × 24, 4/6 24, 4 হাত থাকলো 2, 12, 1 মিনিট ধরো ক্যালকুলেটারে করে নিই, 86,400 হয় খুব সম্ভবত, 3600 × 24, হ্যাঁ 86,400। তাহলে 86,400 সেকেন্ডে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা বের করলে কিন্তু আমার হয়ে গেল। কি হবে, এটাকে এবার 86,400 দিয়ে গুণ করতে হবে, 0.005 × 86,400/2 এত সেকেন্ড। এই ক্যালকুলেশনটা তোমরা এবার নিশ্চয়ই করতে পারবে, তবু আমি করছি। তো ইন্টু 0.005 /2, তার মানে হচ্ছে তোমার মোটামুটি 216 সেকেন্ড। 216 সেকেন্ড মানে কত হচ্ছে, এটাকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে 3 6 18, তাহলে থাকছে কত 6, মোটামুটি 3 মিনিট সামথিং হবে। এখানে অ্যান্সার কত দেওয়া আছে, 4 মিনিট চলে যাচ্ছে, 24। দেখো এইটা মানে এই যে সেকেন্ড থেকে মিটার এটা ক্যালকুলেশন করার পর এটার মানে হচ্ছে 3 মিনিট 36 সেকেন্ড। এবার তোমাদের অ্যান্সার কিন্তু 4 মিনিট 21 সেকেন্ড আছে, ঘাবড়ানোর কিছু নাই। কি ঘটনা ঘটেছে একটু বলে দিই। এইখানে যখন আমি পায়ের মানটা বসিয়েছি 22/7, ক্যালকুলেশন করার সময় এটা 3.14 বসিয়েছিলাম, ঠিক আছে। তোমরা 22/7 যদি এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা করো তাহলে এইখানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েছে, আমি বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে হয়তো ক্যালকুলেশন করার সময় সঠিক ভ্যালুটাই নিয়েছে, আমার এখানে যেমন এটাকে আমার এখনই এই 22/7 বসিয়ে ক্যালকুলেশন করে আমার এই ভ্যালুটা এই 6 আসলো। তো 6 আসলে মানে একটু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা কোনো ব্যাপার নাই, তোমরা এটা যদি 3.14 বসাও পায়ের মান তাহলে এরকমভাবে ক্যালকুলেশনটা আসছে, ঠিক আছে। এবং এরপরে আরও ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো হয়তো আমি ধরে নিই 3টে নিয়েছি দশমিকের পর, সেই ভ্যালুগুলো সব ধরলে তোমার এই অ্যান্সারটা চলে আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। না করে দিতে হবে, আচ্ছা ঠিক আছে। তুমি এক কাজ করো, এটার মানটা এই ক্যালকুলেশনটা 0.6 ধরো তো, 6 ধরলেই দেখো ওটার কাছাকাছি চলে আসবে, 6 এরকম ধরলে এটা চলে আসছে মোটামুটি। 6 যদি ধরো তাহলে এটা চলে আসছে, দেখা যাক কত আসছে। কিছু না, এই পায়ের মানটা আমি ওখানে ক্যালকুলেশন করার সময় 3.14 বসিয়েছিলাম, আর তোমরা 22/7 বসিয়ে দেখবে ক্যালকুলেশন মোটামুটি এরকম একটা ভ্যালু আসছে, ঠিক আছে। এরপরে আরও আসবে, সেই ভ্যালুগুলো তো সব ধরিনি, সেই জন্য আমার অ্যান্সারটা একটু এদিক ওদিক আসছে, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 259.2 এরকম ভ্যালু আসছে, তার মানে 260 মাঠ এরকমই হবে, ঠিক আছে, কাছাকাছি চলে আসছে। এরপরে দশমিকের ভ্যালুগুলো যদি নেওয়া যায় তাহলে ঠিকই চলে আসছে, ঠিক আছে। তাহলে তুমি এটা কাজ করো, পুরো 260 ধরে নাও, ঠিক আছে। 260 ধরলেই তোমার অ্যান্সারটা চলে আসছে মোটামুটি। দেখো 4 মিনিট 20 সেকেন্ড আসছে, সেখানে তোমার 21 সেকেন্ড অ্যান্সার আছে, ঠিক আছে। আর এর পরের যে ভ্যালুগুলো সেগুলো ধরলে আবার পুরোপুরি ঠিকই চলে আসবে, অসুবিধা কিছু নেই। মানে এই অঙ্কটা একটু অ্যাপ্রক্সিমেশন ধরা হয়েছে, এটাকে মনে রাখবে, ঠিক আছে। আর কিচ্ছু না, তাছাড়া অঙ্কের প্রসেস সব ঠিক আছে, ক্যালকুলেশনের ক্ষেত্রে গিয়ে একটু হয়তো সমস্যা হয়েছে, ঠিক আছে। চলো এবার, আচ্ছা এই অঙ্কটা আরেকবার বলে দিই। দেখো এখানে পর্যায়কাল বৃদ্ধি মানে 2 সেকেন্ডে কতটা বৃদ্ধি পেয়েছে, এটা তুমি 0.6 ধরে করলে তো 6ই লেখো, 2 সেকেন্ডে বৃদ্ধি পেলো তোমার এতটা, ঠিক আছে।
তাহলে 1 সেকেন্ডে কতটা বৃদ্ধি পেল, সেটা হচ্ছে এতটা। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় 86,400 সেটা কি একদিনে কত সেকেন্ড, সে 86,400-তে এতটা বৃদ্ধি পেল। তার মানে ঘড়িটা কি, ঘড়িটা স্লো চলছে কতটা, সারাদিনে 4 মিনিট 20 সেকেন্ড, প্রায় 4 মিনিট 20 সেকেন্ড বা 21 সেকেন্ড, এতটা স্লো চলছে। যেহেতু টাইম পিরিয়ডটা 2 সেকেন্ড হয়নি, 2 সেকেন্ড থেকে বেশি হয়েছে। আরও একবার বলে দিলাম। ঠিক আছে, এই গেল তোমার মোটামুটি অঙ্ক। এবার পরের দাগের কোশ্চেনে আসা যাক। তারপরে কোশ্চেনটা বলেছে দেখো, 1 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের 40 সেকেন্ডে 20টি পূর্ণ দোলন করছে, ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মান কত? এক্ষেত্রে টাইম পিরিয়ডটা বলে দিয়েছে। ঠিক আছে, এল এর মান বলে দিয়েছে। এল কত বলেছে দেখো, এল বলেছে 1 মিটার, আর টাইম পিরিয়ডটা দেখো বলেছে যে 20টি পূর্ণ দোলনের সময় লাগছে 40 সেকেন্ড। তাহলে একটি পূর্ণ দোলনের সময় কত লাগবে, 20 এই এত সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 2 সেকেন্ড। টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, টাইম পিরিয়ড 2 সেকেন্ড। আমরা জানি তো টাইম পিরিয়ডের ডেফিনেশন থেকে জানি যে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময়টা লাগে তাকে টাইম পিরিয়ড বলে। তার টাইম পিরিয়ডটা কত সেকেন্ড দেওয়া আছে, টাইম পিরিয়ডটা দেওয়া আছে 2 সেকেন্ড। ভেরি গুড। ঠিক আছে, আমাকে বের করতে হবে জি এর মান, ওই স্থানে জি কত। ঠিক আছে, এবার আমরা ফর্মুলা তো জানি। ফর্মুলা কি, যে টি ইকুয়াল টু 2π√L/g। তাহলে যদি স্কোয়ার করে দাও, টি স্কোয়ার ইকুয়াল টু 2 মানে 4π² L/g। ঠিক আছে, এবার জি বের করে নাও। জি ইকুয়াল টু হচ্ছে 4π², এটাকে দুবার লেখো, 22/7, 22/7 দুবার লেখো। এল এর মান কত, এল এর মান হচ্ছে 1 মিটারে লিখো, কোনো অসুবিধা নেই। জি এর মান তাহলে এতে আসবে, আর টি এর মান 2, 2 এর স্কোয়ার 4। ঠিক আছে, দেখো জিটা টিটা পরস্পর ট্রান্সফার হয়ে গেল। এবার তুমি এটা যদি কাটাকাটি করো তাহলে জি এর একটা ভ্যালু পেয়ে যাবে। কত হচ্ছে দেখো, উপরে হচ্ছে 4 কেটে দিলে উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে 422 × 22, আর নিচে হচ্ছে 49, 9.87 চলে এসছে দেখো, 9.87। এটা কিসে আসবে, এটা আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। খুবই সোজা অঙ্ক ছিল, এবং এই ফর্মুলাটা দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিক্যালের যে একটা জি বের করার একটা প্র্যাকটিক্যাল আছে সরল দোলকের, সেটা তোমরা করে থাকো। তারপরের দাগের কোশ্চেনে আসা যাক। এই অঙ্কটার ক্ষেত্রে যদি তোমরা মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দিতে, তাহলে সেক্ষেত্রে জি এর যে ভ্যালুটা আসতো সেটা 980, 81 এরকম আসতো। ঠিক আছে, এবং সেটা তোমরা বুঝতেই পারছো, ইউনিট ট্রান্সফরমেশনের ব্যাপার ওটা। ঠিক আছে, এখানে অ্যান্সারটা কিসে দেওয়া আছে, হ্যাঁ ঠিকই আছে, এসআই আছে। তারপর বলেছে দেখো, একটি গতিশীল কণা ত্বরণ বলা আছে a = -bx, বি একটি ধ্রুবক, এক্স হলো সাম্যাবস্থান থেকে কণাটির সরণ, পর্যায়কাল বের করতে বলেছে, দোলনের পর্যায়কাল। এটাও একটা ভালো অঙ্ক। বলা আছে কি, বলা আছে a = -bx, এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সরল দোলগতি সম্পন্ন করছে, আর সরল দোলগতি সম্পন্ন কণার ত্বরণ কত হয়, ত্বরণ হয় a = -ω²x, এটা আমরা জানি। তাহলে 1 আর 2 যদি তুলনা করি, 1 ও 2 হইতে কি লিখতে পারবা, ω² লিখতে পারবা b। তাহলে ওমেগা ইকুয়াল টু কত লিখবা, √/b। ঠিক আছে, ওমেগা যদি পেয়ে যাও তাহলে টাইম পিরিয়ডও পেয়ে যাবে। ওমেগা মানে হচ্ছে 2π/t = √b। তাহলে t ইকুয়াল টু কত হচ্ছে 2π/√b। এটা হলো তোমার টাইম পিরিয়ড।
অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, এবার চলে আসো পরের দাগের কোশ্চেনটা 28। আঠাশের দাগের কোশ্চেনে বলেছে কি, সরল দোলগতি সম্পন্ন একটি কণার সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 1/√a সাইন ওমেগা টি মাইনাস 1/√b সাইন কস ওমেগা টি। কণাটির গতির বিস্তার কত? আমি এর আগে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম এবং বলেছিলাম আমরা এর পরবর্তীতে যদি এই ধরনের অঙ্ক আসে আমি শর্টকাটটাই করব, বড় করে এর আগে একটা অঙ্ক করা আছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কত নম্বর অঙ্ক। হ্যাঁ, মোটামুটি 5-এর যে অঙ্কটা আছে 5-এর দাগের সেই অঙ্কটাই কিন্তু বিস্তার বের করা অলরেডি আমরা ব্রিফলি শিখিয়েছি বড় করে কিভাবে করে, সুতরাং এখানে আর বড় করে করা হবে না, এখানে শর্ট করে দেবো। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু তোমাকে বলা আছে 1/√a, এ না বি দেওয়া আছে, 1/√a সাইন ওমেগা টি মাইনাস 1/√b কস ওমেগা টি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা বড় করে করার সময় কি করে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এই 1/√a এটাকে ধরে নেবে একটা কিছু এ কস ফাই ধরে নেবে, আর 1/√b এটাকে ধরে নেবে এ সাইন ফাই। ঠিক আছে, ধরে নেওয়ার পর এখানে পুট করে দিলেই তুমি সরল দোলগতির একটা সমীকরণ পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর বড় করে করছি না, আমি জাস্ট শর্টকাট যে নিয়মটা তোমাদেরকে শিখিয়েছিলাম সেই নিয়মেই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একবারে ডাইরেক্ট লেখো, অতএব নির্ণেয় বিস্তার সেটা কত হবে, এই যে দুটো সামনে লেগে আছে সেই দুটোর রুট বর্গের যোগফল, রুট হবে বর্গের যোগফল, এই যে এটা। ঠিক আছে, এবং এটাকে তুমি ক্যালকুলেট করে নিতে পারো 1/a প্লাস 1/b, এরকমই আছে অ্যান্সার। বা আমি একবারে প্রথমে যেটা লিখেছিলাম সেটাই আছে, এই যে এটাই অ্যান্সার আছে, কিচ্ছু না। আমি বলেছিলাম না যে এইটাকে আর এটাকে কিছু একবারেই ছোট হয়ে গেল, বড় করেই করে দিই অঙ্কটা, বড় করেই করে দিই, তোমাদেরও আবার শিখা হয়ে যাবে। তো ধরে নাও, আমি আর ধরছি না ওটা, তাহলে এখানে লিখবো এ কস ফাই, লিখবো এটার জায়গায় সাইন ওমেগা টি মাইনাস এখানে কত লিখবো এ সাইন ফাই কস ওমেগা টি। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা কমন আসছে এবং এখানে কি ফর্মুলা আসছে, সাইন ওমেগা টি কস ফাই কস ওমেগা টি সাইন ফাই, তাহলে এটাকে লিখতে পারি সাইন ওমেগা টি, মাইনাস আছে যেহেতু তাই মাইনাস ফাই, এরকম আসলো, তাই তো। আচ্ছা, এবার এ আর ফাই নতুন দুটো ট্রাম আসলো, সেই ট্রাম দুটোকে আমাকে বের করতে হবে। তো তার জন্য কি করব, আমি এ সাইন ফাইটাকে কি ধরেছিলাম, দেখো 1/√a এটা ধরেছি এ কত কস ফাই। ঠিক আছে, আর 1/√b এটাকে ধরেছি এ সাইন ফাই। এই দুটোকে আমার একটা ইকুয়েশন আছে, দেখো দুটোকে বর্গ করে যদি যোগ করি তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার ফাই। এটা যদি করি আমি তাহলে আমার ভ্যালুটা আসছে কত, ভ্যালুটা আসছে 1/√a তার স্কোয়ার প্লাস 1/√b তার স্কোয়ার, এটা আসছে। এবার এখান থেকে দেখো এটা খুব সহজে বেরিয়ে যাবে, এ স্কোয়ার কমন নাও, বাকি পার্টটা যেটা পড়ে থাকবে সেটার মান হবে 1। এটা ক্যালকুলেট করা হলো তোমার মান কত এ স্কোয়ার, সেটা মানে হলো 1/√a তার স্কোয়ার আর 1/√b তার স্কোয়ার। যদি স্কোয়ার এদিকে তুলে দাও তাহলে এদিকে রুট হয়ে গেল, তো এটাই হয়ে গেল তোমার কি বিস্তার। এবার শুধুমাত্র বিস্তারটা লিখলে হবে না, এই ফাইটাও লিখতে হবে। তো ফাই লিখতে গেলে কি করতে হবে, এটা বা এটা করতে হবে। দেখো যদি আমি এরকম করি এ সাইন ফাই বাই এ কস ফাই, তাহলে কত হচ্ছে, সাইন ফাইটা উপরে লিখেছি 1/√b আর এখানে 1/√a, তাই না। তাহলে এখানে এ কেটে গেল, ট্যান ফাই ইকুয়াল টু হলো এটা √a/√b। এটাকে তুমি যদি সাজিয়ে গুজিয়ে লেখো তাহলে ফাই ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স √a/√b। এটা হচ্ছে ফাইয়ের মান, একবারে পুরোপুরি ডিটেলসে করে দেওয়া হলো। এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে ফাই। ঠিক আছে, আর তোমরা এমসিকিউতের জন্য আমি যেটা প্রথমে রুলসটা বললাম, এইটাকে আর এটাকে বর্গ করবে, ঠিক আছে, যোগ করবে, দিয়ে তার রুট নিয়ে নেবে,
তাহলেই শর্টকাটে হয়ে গেল। তো এই ছিল মোটামুটি সরল গতির টোটাল যে ব্যাপারগুলো সবটাই আলোচনা করা হলো, আর সেরকম কিছু নাই। আর তোমাদের যদি সরল গতির সেট 2 এর অঙ্ক কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাও অবশ্যই জানিও, তাহলে সেই তোমাদের মতো সেটা একটা ভিডিও করে দেওয়া যাবে। আর এরপরে আমরা তরঙ্গ গতিটা শুরু করব। তোমরা যদি কিছু কমেন্ট না করো তবে, আর কমেন্ট করলে তো অবশ্যই বললাম তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের মতেই সব চলবে, ঠিক আছে। আমি দেখব কার কোন বিষয়টার কমেন্টটা বেশি আসছে তখন সেটা করব। তো আজকে এই পর্যন্তই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।